প্রবাসীদের নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস জীবন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকের পর্বে সিঙ্গাপুরে একজন সফল বাঙালির গল্প আপনাদের বলবো। চলুন দেখে আসি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিঙ্গাপুরের প্রতিষ্ঠিত হয়েছেন এই বাংলাদেশি। সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার প্রবাসের মাটিতে একটা গল্প থাকে। সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও, কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ শাহিদুজ্জামান, এবারের গল্পটা তাকে নিয়ে। 1995 সালে সিঙ্গাপুরে যখন চাকরি নিয়ে আসেন, তখনও যেমন সফল, আবার যখন ব্যবসা শুরু করলেন সেখানেও সাফল্য পেতে বেশি সময় লাগেনি তার। এটা আমি বলবো যে অ্যাটলিস্ট ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রির চেয়ে এখানে বাংলাদেশিদের অ্যাডজাস্ট করা অনেকটা ইজি। কারণ এখানকার কালচার, যেমন সিঙ্গাপুর আপনারা জানেন যে আমরা যেটা ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচার, যেটা অনেক খোলামেলা বলি, অনেক কিছু বলি, যে যেখানে স্বাধীনতারও ব্যাপার থাকে, যে 16, 17 বছর, 18 বছর হয়ে গেলে ছেলে মেয়েকে শাসন করা যায় না। এই দিক দিয়ে সিঙ্গাপুর আমি বলবো ইজ বেটার। মোহাম্মদ শাহিদুজ্জামান আসলে যা করেছেন বা করতে চেয়েছেন, একাগ্র চিত্তে তাই করেছেন। সততার সাথে পরিশ্রম করে গেছেন, যার ফলও পেয়েছেন সিঙ্গাপুরের স্বনামধন্য ব্যবসায়ীদের একজন শাহিদুজ্জামান। যতই ব্যস্ততা থাকুক, পরিবারকে সময় দিতে কখনোই উদাসীন নন তিনি। সময় পেলেই 4 সন্তানকে নিয়ে হারিয়ে যান অন্য জগতে। 2001-এ 1 জানুয়ারি আমরা বিয়ে করলাম। ভাবি 100% মনের মতো, কারণ আমি একটু ডমিনেটিং টাইপের পিপল আর কি, যে আমি খুব নিজের ডিসিশন নিতে পছন্দ করি, এগুলি আর কি। তবে সে অনেক কিছু চুপচাপ আর কি, এগুলি মানে নাই। এই জন্যে ভালো চাওয়ার একটাই, যে আমার সন্তানগুলি যাতে মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, মানুষকে যাতে সাহায্য করতে পারে। আমি যেমন মানুষের জন্য করতে চাই, তাদের মধ্যে যেন এটা থাকে, মানুষের জন্য যেন তারা নিবেদিত প্রাণ হয়, এটাই আমি মেনলি চাই আর কি। তাকিয়া জামান, তাসনিয়া জামান, শেহজাদ শাহিদ জামান, শেহরান শাহিদ জামান, 4 সন্তান তার চোখের মণি। সবসময় তার মতো সন্তানরাও সিঙ্গাপুরে থাকলেও বাংলাদেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধকে মনে ধারণ করেন। আমার ফ্রেন্ডসরা যারা, ওরা ওদের প্যারেন্টসদের সাথে অতটা ক্লোজ না, আবার কাজিনসদের সাথেও অতটা ক্লোজ না, কিন্তু আমার কাছে মনে হয় ফ্যামিলি ইজ লাইক বন্ডিং। আমাদের বন্ডিংটা বেশি ভালো আর কি বাঙালি কালচারে। তো বড় হয়ে অবশ্যই বাঙালি কালচারটাই আমি গ্রহণ করব। স্বামীর সাফল্যের ধারাকে অব্যাহত রাখতে শাহিদুজ্জামানের স্ত্রী তারানা সুলতান রোশনি পুরো পরিবার আগলে রেখেছেন। মিস শাহিদুজ্জামান খুব পছন্দ করেন তাদের যারা সোজা সাপটা কথা বলেন। মানুষের ভেতর বাহির আলাদা হলে তাদের পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে দেন। মিথ্যা বলাটাও ভীষণ অপছন্দ তার। বিয়ে হয়েছে তো আমার অনেক অল্প বয়সে, আমার যখন 20 বছর তখন আমার বিয়ে হয়েছে। তো ততদিনে অত চিন্তা করার সুযোগ হয়নি আর কি। তো আমার যতটুকু আমি পাইছি, আমার চাওয়ার থেকে মনে হয় অনেক বেশি পাওয়া। তার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সব কিছু খুব সহজে মানে
বুঝতে পারে। একটা স্মরণীয় ঘটনা বলি, আমার তো 2 মেয়ে 2 ছেলে। তো যখন আমার 2 মেয়ের পরে যখন আমি আবার কনসিভ করলাম, তো তখন আমি জানি না যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তো খুবই ইচ্ছা ছিল যে ছেলে হোক। তারপরে যখন ডাক্তার যখন বলল যে ছেলে হবে, তখন তার আনন্দ দেখে আমার এত ভালো লাগলো, ওই সময়টা, ওই মুহূর্তটা আমি ভুলতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্স করেছেন তিনি। এর পরপরই সিঙ্গাপুর চলে আসেন শাহিদুজ্জামান। আমি 1995 22 নভেম্বর 22শে নভেম্বর আমি সিঙ্গাপুরে আসছিলাম বাংলাদেশ থেকে। পরীক্ষা দিয়ে শেষ হলাম, ইউনিভার্সিটি থেকে বাইর হলাম আমি 94-এ। তারপরে 95-এ আমি চলে আসলাম সিঙ্গাপুরে 22শে নভেম্বরে। জীবনের পথ ধরে নিজের মতো করে এই ছুটে চলা মন্দ লাগে না তার। ছুটে চলতে চান আরও বহুদূর। চলতে চলতে কখনো কখনো স্মৃতি হাতড়ে ফিরে যান অতীতে। কত আনন্দেই না কেটেছে সেই সব দিনগুলো। বাংলাদেশের মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন সবাইকে রেখে, বন্ধু বান্ধব সবাইকে রেখে এই সিঙ্গাপুরের মতো দেশে পাড়ি জমিয়েছি। আমি আজকে 20 বছরে যেটুকুই সফলতা এসেছে, আমরা সফল হয়েছি, আমরা নিজেদের পরিবার পরিজন নিয়ে হয়তো ভালো আছি, কিন্তু কোথাও অন্তরের কোথাও যেন একটু ব্যথা, অন্তরের কোথাও যেন একটু কষ্ট আমরা পাই। যখন জুন জুলাই আসে মনে হয় বাংলাদেশে বর্ষাকালের কথা, বৃষ্টিতে ভেজার কথা। যখন শীতকাল আসে আমরা অনেক মিস করি বাংলাদেশকে, শীতের পিঠা, বাংলাদেশের শীত, খেজুরের রস, অনেক কিছু মিস করি। আবার যখন পয়লা বৈশাখ আসে, ফাগুন আসে, যদিও আমরা এখানে উদযাপন করি সবগুলিকে, কিন্তু সেই বাংলাদেশের প্রাণ পয়লা বৈশাখে সেই চারুকলা থেকে বাইর হয়ে টিএসসি হয়ে যে প্রাণ, আমরা সেটা এখানে পাই না। এগুলিকে যখন মিস করি দিনের শেষে, কর্মব্যস্ততার শেষে, যখন ড্রাইভ করে বাড়িতে ফিরি, কোনো কোনো দিন চোখ থেকে 2-1 ফোঁটা জল ঝরে পড়ে, অন্তর কাঁদে, বাংলাদেশের কথা মনে হয় আমাদের। মনে হয় সেই বাংলাদেশে মাটির সোদা গন্ধ নিতে যদি আবার ফিরে যেতে পারতাম, আমাদের দেশটা যদি এই সিঙ্গাপুরের মতো এমন একটি দেশ তৈরি করতে পারতাম সবাই মিলে, তাহলে আমাদের হয়তো আর সিঙ্গাপুরে থাকতে হতো না। দেশের তরুণদের নিয়ে স্বপ্ন দেখেন তিনি। তারাই দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন। বাংলাদেশকে আমরা আরো উন্নত দেখতে চাই, কারণ আপনারা জানেন বিগত 10-12 বছর ধরে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে গতি, আমরা আশাবাদী, আমরা কোনো সময় হতাশ হই না। আমরা যারা বিদেশে থাকি অনেক হার্ডওয়ার্ক করি, আমরা স্বভাবতই অনেক আশা করি বাংলাদেশের যারা আছেন তাদের কাছে, এই দেশ এগিয়ে যাক, এই দেশ সিঙ্গাপুরের মতো একটা দেশ তৈরি হোক, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আইনের শাসন প্রতিষ্ঠা হলে অনেক কিছু আমাদের দেশ থেকে দূর হয়ে যাবে। Shahid Travel and Tours Private Limited, Shahid International Private Limited, ABC Network Private Limited, Fami Singapore Private Limited
শাহিদ অ্যাপার্টমেন্ট প্রাইভেট লিমিটেড সহ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শাহিদুজ্জামান। আমার জন্য অনেক লাকি অফিস। 2002-তে আমি যখন এই অফিসটা করি তখন একমাত্র শাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস আমার একটাই কোম্পানি ছিল। তারপরে আমরা 2007-এ এসে শাহিদ অ্যাপার্টমেন্ট 88 ওয়েন রোড ওইটা কোম্পানি করি। তারপরে আমরা 2007-এ আর একটা কোম্পানি করি শাহিদ ইন্টারন্যাশনাল, যেটার মাধ্যমে আমরা ট্রেডিংগুলি করি। আমাদের আর একটা কোম্পানি আছে এবিসি নেটওয়ার্ক, যেটা থেকে আমরা ইলেকট্রনিক্স এবং কম্পিউটার বিজনেস করতাম, এখনও করি আমরা। আমাদেরকে ওই যে ক্যামেরা সলিউশন এগুলি বাংলাদেশেও এর একটা পার্ট আছে জিত আইটি নামে, ওইটা আমরা এখান থেকে সাপোর্ট দিই, ওইটার নামে এবিসি নেটওয়ার্ক। আর ফার্মি সিঙ্গাপুর, যেটা থেকে আমরা মূলত গার্মেন্টস অ্যাক্সেসরিজ এগুলি যারা নিয়ে আসে ওরা এলসি করে, আমরা জাস্ট থার্ড পার্টি হয়ে পেমেন্টটা করে দিই, মালটা ডাইরেক্টলি শিপমেন্ট হয়ে যায় বাংলাদেশে। এই টোটাল আমরা এখন 5টা কোম্পানি এখানে আছি। শাহিদুজ্জামানের ভাবনায় আছে কাজের উদ্যম, আর কিছু করতে চান দেশের জন্য, দেশের মানুষের জন্য। দর্শক, প্রবাস জীবনটা আসলে কেমন? ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান তারা? থাইল্যান্ডের কিছু প্রবাসী বাংলাদেশিদের কাছে তারই উত্তর খোঁজার চেষ্টা করেছে এনটিভি। প্রবাস জীবনটা আসলে সামটাইমস একটু দুঃখ কষ্টে, যেমন আমাদের পরিবার থেকে অনেক দূরে থাকি, বাট এখানেও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এক টুকরো বাংলাদেশ, আমরা সব কিছু মিলেমিশিয়ে আমার সুখে দুঃখে এভাবে করে আমরা থাকি আর কি। ইন্টারনেটের কল্যাণে হয়তো সবার সাথে যোগাযোগ হয়, কিন্তু তারপরও আজকেও যেমন একটা কাজিনের বিয়ে ছিল, যেতে পারিনি। তো এই মন খারাপগুলো দেখা যায় যে এখানে যারা আছে সবাই মিলে একসাথে আমরা আসলে একজন আরেকজনের সাথে শেয়ার করে নিই, যার কারণে কষ্টটা এভাবেই আমরা আর কি কমিয়ে নেই। আমি তো এখানে আছি অনেক দীর্ঘ সময় ধরে, তো আমার জন্য তো ভালোই লাগে। আর বাংলাদেশ থেকে মাত্র 2 ঘন্টার দূরত্ব। আপনার আমাদের বাসা থেকে অফিস যাইতে যে সময় লাগে আর বাসা থেকে ব্যাংকক আসতে একই সময় লাগে, সো খুবই ভালো লাগে। অফকোর্স দ্বিতীয় বাসার মতো অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লাগে আর কি। আমি তো 15 বছর এই দেশে, তো এখন মনে হয় কি বাংলাদেশে আমরা যারা আছি সবার বন্ডিংটা অনেক বেশি ভালো হয়ে গেছে এখানে। তো আমি মনে হয় যে এই দেশে মিশে গেছি আর কি, বাংলাদেশি প্লাস আমি বাংলাদেশিদের নিয়েই কাজ করি এখানে। আমি একটা হসপিটালে জব করি, তো বাংলাদেশিকেই মেইনলি সার্ভিসটা দিই, যার জন্য আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। দর্শক, এবারে আসবো ইন্দোনেশিয়ার প্রবাসীদের বিনোদনের গল্প বলতে। কাজের ফাঁকে যেখানে দেশ এবং প্রবাসের বাংলাদেশিরা সময় কাটান পরিবার কিংবা বন্ধু স্বজনদের নিয়ে। জাকার্তা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে বান্ডুং শহর।
পাহাড় থেকে আসা ঝর্ণার পানি ছোট ছোট ক্যানেলে বিভক্ত হয়ে পুরো শহরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বান্ডুং শহর থেকে 50 কিলোমিটার দূরে ল্যামবাং টি গার্ডেন। সবুজে ঘেরা চা বাগানের নান্দনিক দৃশ্য একেবারে মনোমুগ্ধকর। চা বাগান থেকে একটু দূরেই ল্যামবাং আগ্নেয়গিরি। সময় পেলেই যেখানে প্রবাসী বাঙালিরা ছুটে আসেন। ভয়ঙ্কর সুন্দর বলে যদি কিছু থেকে থাকে, ইন্দোনেশিয়ার এই স্থানটি হলো সেটি, যেখানে পর্যটক এসে মুগ্ধ হন আগ্নেয়গিরির ভয়ঙ্কর সৌন্দর্য দেখে। সব জায়গা যদি ঘুরে দেখা শুরু করা যায়, হয়তো সেটা বছরের পর বছর ঘুরেও শেষ করা যাবে না। মানে এত জায়গা রয়েছে। যেমন যোগজাকার্তাতেই আপনার সমুদ্র সৈকত আছে প্রায় 20 থেকে 25টা। আমি এ পর্যন্ত 4টা-5টা দেখেছি। মানে সবগুলোই ভালো লেগেছে। নতুন নতুন যতই দেখি ততই মনে হয় যে আগেরটা থেকে এটা মনে হয় বেশি সুন্দর। বালি ইন্দোনেশিয়ার একটি আকর্ষণীয় দ্বীপ। বালি ও তার আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপমালা নুসা পেনিদা, নুসা লেম্বঙ্গান ও নুসা সেনিনগান নিয়ে গঠিত। হাজার হাজার পর্যটক ইন্দোনেশিয়ায় যায় বালি দ্বীপ দেখতে। বালি দ্বীপের অধিকাংশ লোকই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। বালির জনসংখ্যার 83.5%ই বালীয় হিন্দু। এরপরই রয়েছে মুসলিম 13.4%, খ্রিস্টান 2.5% আর বৌদ্ধ 0.5%। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বালির সুনাম রয়েছে বিশ্বব্যাপী।
প্রাচীন ও আধুনিক নৃত্যকলা, ভাস্কর্য, চিত্রকলা, চামড়া, ধাতব শিল্প ও সঙ্গীতের ন্যায় উচ্চ পর্যায়ের শিল্পকলা এই শহরে বিশেষ গুরুত্ব পেয়েছে। ইন্দোনেশিয়ান দেশটা অনেক অনেক সুন্দর এবং এখানে ন্যাচারাল বিউটি অনেক অনেক ভালো লেগেছে। আমি যতটুকু ঘুরেছি, যতটুকু দেখেছি, তার মধ্যে আমি কিছুদিন আগে বালি গেছিলাম, তো বালিটা আমার খুব বেশি ভালো লেগেছে। এখানকার সমুদ্র সৈকত, এখানকার কালচার, এদের তারপরে এদের খাওয়া দাওয়া, এদের পোশাক, সব কিছুই আমার অনেক ভালো লেগেছে। দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূর ইসলাম পিএসসি। আমরা এখন তার সাথে কথা বলবো। আপনাকে ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এই জন্য। আপনাদের ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য এখানে। আচ্ছা, অনুষ্ঠানের শুরুতেই আমি জানতে চাইবো যে কয়েক বছরের তুলনায় 2016-তে বিদেশে কর্মসংস্থানের জন্য সবচেয়ে রেকর্ড সংখ্যক মানুষ গিয়েছে, এই সফলতার কারণটা কি জানতে চাইবো? এই সফলতার পিছনে কারণ হলো আমাদের মন্ত্রণালয়ে যারা কাজ করে তাদের সবাই তো আছেই। আমি ব্যক্তিগতভাবে এটা ইন্টারফেয়ার করেছি যে তাদের যেখানে যেখানে বাধা, ওই বাধাগুলো আমি করেছি, মানে অপসারণ করেছি। বাধা অপসারণ করাতে মানুষের চাহিদা অনুযায়ী মানুষের ঢল নেমেছে যাওয়ার জন্য। সবার যখন যাওয়ার ইচ্ছা আছে, আমরা বেছে 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 বিদেশে যে কর্মসংস্থান হয়েছে সেটার সাথে মিল রেখে আমরা ওখানে পাঠিয়ে দিয়ে থাকি, যাতে করে কোনো মানুষ ফেরত না আসে এবং গিয়ে তার জবটা, তার চাকরিটা ঠিক মতো পায়। এই সমস্ত জিনিস যখন এনশিওর করেছি তখন মানুষের আস্থা বেড়েছে এবং সবাই নিরাপদে যেতে পারছে। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা সফলতা আপনার জন্য, আপনি দায়িত্ব নেবার পর এই সফলতা। ঠিক জানতে চাইব যে বাধাগুলো ছিল অতীতে, এই বাধাগুলো কেন মানে উত্তরণ হয়নি? উত্তরণ হয়নি হয়তো কেউ আইডেন্টিফাই করতে পারেনি বাধাগুলো। আমি সূক্ষ্ম বিচারে ওগুলো আইডেন্টিফাই করেছি এবং উৎখাত করে ফেলেছি অলরেডি। বিদেশে যাবার আগে অনেক শ্রমিকদের মধ্যে একটা ভোগান্তির চিত্র আমরা মাঝে মাঝে দেখতে পাই, তো ঠিক জানতে চাইবো যে সেই ভোগান্তির চিত্র কি এখনো একই রকম নাকি আপনি সেটাকে? ভোগান্তির চিত্র নাই বললেই চলে, কারণ যখন সে প্রবাসে যাবে, মনে করি সৌদি আরবে যাবে, সৌদি আরবে যাওয়ার আগে আমরা সৌদি আরবে কী ডিমান্ড আছে, কতজনের লোকের কর্মসংস্থান হবে, এইটা আমরা আগে হিসাবে রেখে দিয়েছি। যখন সে যেতে আসছে আমরা দেখে নিই যে এখানে কজনের এখনও পথ খালি আছে, ওই হিসাবে যেতে দিই না, আমরা যেতেই দিই না। তো ওই ভোগান্তির চিত্রটা বলতে হয় না, হ্যাঁ এটা তো অবশ্যই একটা ভালো দিক। ঠিক জানতে চাইবো যে প্রসেসগুলো যে থাকে, আমরা জানি যে নতুন নতুন কিছু পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করেছেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে একটা শ্রমিক যেতে পারে, এবং সেই প্রসেসগুলোর মানে কি আপডেট আছে সেটা জানতে চাই। আপডেট সবগুলো আপডেট আছে। আমরা প্রসেসের মধ্যে সবচেয়ে বেশি জোর দিই যান আনওয়ান্টেড পার্সন যাতে যেতে না পারে। আনওয়ান্টেড পার্সন যেতে না পারার প্রথম ধাপ হলো এলাকার চেয়ারম্যানের সার্টিফিকেট এবং থানা সার্টিফিকেট। এই চেয়ারম্যান সার্টিফিকেট, থানা সার্টিফিকেটগুলো আমরা বাদ বিচার করে দেখে নেওয়ার পর আমরা নিজস্ব উদ্যোগে কিছু কর্মসূচি নিয়েছি। আমরা দেখে ঠিক মতো লোক যায় কিনা সেটা দেখে নিই, এই জন্য যাই। আবারও আপনার কাছে আসবো, তার আগে দর্শক আমাদের সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি এক শ্রমিকের সাথে কথা বলেছেন, চলুন আমরা তা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমি সৌদি আরবের জেদ্দা থেকে বলছি। আমার কাছে 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আপনি
বাংলাদেশের 6 লক্ষ টাকা দিয়ে আসছে, 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে আসছি। এই টাকাটা যদি বাংলাদেশের দিয়ে খাটাইতে পারতাম, মনে করুন অনেক টাকা বসতাম, 10,000 টাকা 5,000 টাকা আমরা রাখতে পারি নাই। আগে যে পয়সাটি কামাই করতে পারতাম, অনেক এই পয়সা যে কোনো কামাই করতে পারি না, কেন কোনো সুইচে নাই। কিন্তু আগে যে ওই পাবলিক ছিল এখানে ব্যবসা, আমরা যে কাঁচামরিচ ব্যবসা করি, এই যে কাঁচামরিচ ব্যবসা করি, কিন্তু আগে অনেক জমজমা ছিল। এখন ইদারিং কিন্তু ব্যবসা হইলে বেশিকিন হইলে না ব্যবসা হবে, বেশিকিন মানুষই নেই। এখানে একটি বিষয় হয়তো দেখলেন যে আগে যে ব্যবসায়িক, হ্যাঁ, তো এই প্রেক্ষাপটটা তৈরি হওয়ার কারণ বলে আপনি কি মনে করেন? প্রেক্ষাপট তৈরি হওয়ার কারণ হলো যে মধ্যপ্রাচ্যে তেলের দাম পড়ে যাওয়াতে তাদের জব ফ্যাসিলিটিটা কমে গেছে, আমাদের দেশের থেকে লোক নেওয়া ইয়েটা কমে গেছে। কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের কাস্টমাররা কমেছে, তারা তার বাজার করতে যাচ্ছে না, এই জন্য এটাই দেখা যাচ্ছে। কিন্তু একদিকে হারালে আরেকদিকে চর জাগে, এই জন্য মালয়েশিয়াতে আমাদের নতুন বাজার সৃষ্টি হয়েছে। সৌদি আরবে হয়তো একটু একটু কমে গেছে, কিন্তু সেই বাজার এখানে আবার সৃষ্টি হচ্ছে। এখন কিন্তু জাপানেও আমাদের বাজার সৃষ্টি হচ্ছে, আমরা চেষ্টা করছি জাপানে যাওয়ার জন্য, জাপানে বাজার সৃষ্টি হচ্ছে। তাইওয়ানে আমাদের সাথে তাইওয়ানের নাই, কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু ব্যাংকক হয়ে অনেকে তাইওয়ানেও যায়, সেটা আমাদের কাছে হিসাব নাই, কিন্তু সমানের লোক যাচ্ছে। ঠিক জানতে চাইবো যে মালয়েশিয়াতে এরই মধ্যে আপনাদের লোক পাঠানো শুরু হয়েছে, ঠিক কোন কোন ক্যাটাগরিতে যাবে এবং কি পরিমাণ? বিশেষ করে কৃষি খামারে, তারপরে রাবার প্লান্টেশনে এবং অন্যান্য ম্যানুফ্যাকচারিং সেক্টরেও, সব সেক্টরে লোক যাচ্ছে। আগে ছিল একটাই যে রাবার বাগানে যেত, এখন সব সেক্টরে যাচ্ছে। জাপানের সাথে 2015 সালে আপনাদের একটা চুক্তি হয়েছিল, রিসেন্টলি একটা চুক্তি হলো, ঠিক এই চুক্তির মধ্য দিয়ে কি পরিমাণ স্কিলড ওয়ার্কার যাবে? আমার মনে হয় আমরা বছরে 5-7 হাজার লোক জাপানে পাঠাতে পারবো। সেটা কোন কোন ক্যাটাগরিতে পাঠাতে পারবো? এটা অল ক্যাটাগরিজ, এমনকি ম্যানুফ্যাকচারিং, কৃষিতে, তারপরে আপনার চাইল্ড কেয়ারে, ডক্টরসে, নার্সে, অনেক ডিমান্ড আছে। সবসময় একটা অভিযোগ পাওয়া যায় যে দক্ষ জনশক্তি তৈরির জন্য আপনারা মন্ত্রণালয়ের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আমাদের 40টা ট্রেনিং সেন্টার আছে দক্ষ জনশক্তি করার জন্য। যে কোনো লোক বিদেশে যাওয়ার আগে 1 মাস তার কম্পালসারি ট্রেনিং নিতে হবে, কম্পালসারি ট্রেনিং 1 মাস পর্যন্ত নিয়ে। আর মহিলাদের জন্য অনেকেই 1 মাস থেকে 3 মাস, মহিলাদের জন্য রান্নাবান্না, ওই দেশের আবহাওয়া, ওই দেশের খাওয়া দাওয়া, তাদের সাথে আচার ব্যবহার, এগুলো সবগুলো আমরা শিখিয়ে দিয়ে থাকি। দর্শক, আমরা কুয়েতের একজন হাউসওয়াইফের সাথে কথা বলেছি প্রবাস জীবন নিয়ে, চলুন তা দেখে আসি। আমরা যারা প্রবাসী, তারা হঠাৎ করে যে কোনো মুহূর্তে আমরা বাংলাদেশে চলে গেলে আমাদের কোনো কোঠা নাই বাংলাদেশে আমাদের ছেলেমেয়েদের জন্য। আমরা চাই আমাদের ছেলেমেয়েদের জন্য যেন একটা কোঠা তৈরি করা হয়, যেন আমরা কোনো বিপদের সম্মুখীন না হইতে পারি। এটাই আমি আমাদের সরকারের কাছে আবেদন। এখানে কুয়েতে কুয়েতের আবেদন পাওয়ার আগেও আমরা কোটা সিস্টেম করে ফেলেছি, এবং বিদেশে যারা কর্মরত আছেন তাদের ছেলে মেয়ে দেশে লেখাপড়া করতে চায়, আমরা তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন হওয়ার মতো আমরা ব্যবস্থা রেখেছি। আমার কাছে আসলে আমি লিখিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা অভিযোগ সবসময় পাওয়া যায়, আমরা সেটা নিয়ে কথাও বলেছি এবং আমরা বিদেশের অনেক শ্রমিকের সাথে কথা বলেছি যে আমাদের দেশ থেকে যখন বাইরে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে যখন একটা শ্রমিক যায়, যে পরিমাণ অর্থ তাদের ব্যয় করতে হয় সেই তুলনায় পার্শ্ববর্তী দেশ থেকে তাদের অনেক কম অর্থ ব্যয় করতে হয়। তো এটা নিয়ে আমরা কথা বলেছি। তার আগে আমরা সেই ব্যক্তিদের কথা শুনে আসব। দর্শক, আমরা সৌদি আরবের কিছু ব্যক্তির সাথে কথা বলেছি এই বিষয়টি নিয়ে, চলুন তা দেখে আসি। দেখেন আমাদের শত শত মানুষ কত কষ্টে ভাই আজকে দিন কাটাইতেছি। যার কাছে যাই উনি আমাকে 10টা টাকাও দেয় নেই, ডাক্তারের কাছে যাইতাম পারি নেই, ডাক্তারের কাছে গেলেও আকামা ফটোকপি চাইলেও আমাদের আকামা ফটোকপি মেদ নাই, আমাদের এই ক্ষমতা নাই 850 টাকা কোম্পানি দেবো, দিলে বাকি টাকা দিয়ে কোম্পানি আকামা বানাইবো, আমাদের এই টাকাও নাই। আজকে অনেকজনে ভাই না খেয়ে পড়ছি, আমাদের টয়লেটও নাই, পাতখানার কোনো জায়গাও নাই। বাংলাদেশের মতন, বাংলাদেশের গরিব মানুষের মতন একটা প্লেট লিয়ে যাই ভাই আমরা রুটি খাই, সকালবেলা এই খানা খুঁজে ভাই খাই। কি করবো আমাদের আজকে এতটুকু ভাই
কষ্টে আজকে সৌদি আরবে আছি, বাপ মা আছে, নিজের ফ্যামিলি আছে, জানি চলার জন্য যাইছে 5 মাস হয়ে যায়, আমি বাড়িতে একটা করে দিতাম পারি নাই, বাড়ি থেকেও অনেক কিছু কথা শুনতে হয়, কি করবো, নসিব আল্লাহ আছে, আমাদের যেটা আছে জানি কোম্পানি যদি না পারে আমাদের অন্য জায়গায় দেখ, আমাদের এইটাই চাই, পাসপোর্টটা দিয়া দেখ, আমাদের অন্য জায়গায় ওই দেশের বাপ মা আছে, ফ্যামিলি আছে, জানি আমাদের চালাইতাম পারি, এইটা আমি ভাই অনুভূত অনেকবার সুস্থ হয়ে গেছি, কোনো এই টাকারও আমার কাছে নাই, যেন ডাক্তার কাছে নিব ভাই। আপনি দেখলেন আসলে এদের কথা শুনে মনে হলো যে তারা প্রতারণার শিকার হয়েছে। এই ধরনের প্রতারণা হয়েছে, কিন্তু প্রতারণা হওয়ার কথা নয়। তো ঠিক মতো যারা লোক পাঠায় তাদের ঠিক মতো লোক বোধহয় ধরতে পারে নাই, কারণ এটার প্রথম শুনলাম যে চাকরি বাকরি নাই, কিছু নাই, খাইতে পারে না, কিন্তু এটা হওয়ার কথা নয়। যদি প্রপার চ্যানেলে যদি কোনো শ্রমিক যদি আপনাদের মাধ্যমে প্রবাসে যায়, সেক্ষেত্রে তো তারা কখনো প্রতারণার শিকার হয় না। কিন্তু এরকম কিন্তু অনেক শ্রমিকই আছে, অর্থাৎ যারা কোনো একটা এজেন্সি বা কোনো একটা ব্রোকারের মাধ্যমে, এজেন্সির ব্রোকারের কাছে যাওয়ার আগে বা যাওয়ার পরে আমাদের কাছে আসলে আমরা এটা সক আউট করে দিতে পারবো, কিন্তু এইরকম তো হওয়ার কথা না। ঠিক জানতে চাইবো যে রিক্রুটিং এজেন্সি এবং ঠিক দালাল বা যারা প্রবাসী যেতে চায় কর্মসংস্থানের জন্য, এদের মাঝখানে কিন্তু একটা বড় ধরনের শক্তি হিসেবে কাজ করে এই প্রতারক চক্ররা। এবং এই আমরা সবসময় দেখেছি এই প্রতারক চক্ররা আশ্রয় নেয় ওইসব ব্যক্তিদের যারা এই প্রসেসগুলোতে দুর্বল, অর্থাৎ এই প্রক্রিয়াগুলোতে না জানা, অজ্ঞতা থাকা। তো ঠিক জানতে চাইবো যে এই জায়গাগুলো, অর্থাৎ এই প্রতারকদেরকে বা এই দালালদেরকে মাঝখানের জন্য না থাকে, সেই জন্য আপনাদের মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন, আমাদের দেশের ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল হয় এবং চাহিদাটা বেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার প্রধানমন্ত্রী হয়ে যান, বিদেশে আমাদের চাহিদা অসম্ভব রকমের বেড়ে যায়। তো এই জন্য ওটার দিকে খেয়াল রেখেই আমরা আমাদের মন্ত্রণালয়কে সাজিয়ে রেখেছি। যেহেতু প্রধানমন্ত্রী এখন শেখ হাসিনা আছেন, আমাদের উপর চাপ পড়বে, বিদেশে লোক যাবে, এই জন্য আমরা আমাদেরকে সাজিয়ে রেখেছি। এবং প্রতারক চক্র যাতে সক্রিয়ভাবে কোনো কাজ করতে না পারে সেদিকে আমরা নজর রাখি এবং তাদেরকে অনেক কমপ্লেন পেলে তাদেরকে ডাকাই নিয়ে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিই যে আমরা পুলিশে দেবো, যদি এরকম কোনো কাজ করো পুলিশে দেবো, বা আমরা নিজস্ব উদ্যোগে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং আমার মনে হয় না যে কোনো প্রতারক চক্র আমার মন্ত্রণালয়ে এসে কিছু করতে পারবে। আচ্ছা, প্রবাসী শ্রমিক বা বিভিন্ন শ্রেণীর মানুষ একটা অভিযোগ বারবার করে, তারা যখন যে দেশে অবস্থান করে তাদের আত্মীয় বা তাদের পরিবাররা যখন দেশে থাকে, স্পেশালি পরিবারের কথা যদি বলি, তাদের জমি দখল হয়ে যাওয়া কিংবা নিরাপত্তাজনিত কোনো সমস্যায় পড়া, এই জায়গাগুলোতে মাঝে মাঝে অভিযোগ ওঠে। তো তাদের পরিবারের নিরাপত্তার বিষয়ে কিংবা তাদের জমি জমা যদি দখল হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো? আমরা তো এইদিকে আমাদের সবচেয়ে বেশি খেয়াল থাকে, এবং আমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা আসে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে থাকি। কিন্তু ঘটনাটা আমার কাছে আসতে হবে, তো আমাকে জানতে হবে যে কে কী করতেছে, কোন জায়গাটা হাত দিয়েছে, কোন জায়গায় দখল করেছে, কোন জায়গায় তাকে বেদখল করে ফেলেছে, এগুলো তো আমাদের কাছে আসতে হবে। সুতরাং আমাদের কাছে আসলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে থাকি। এই জন্য আপনাদের আলাদা কোনো ইউনিট কাজ করছে কিনা? আমরা ইউনিট করি না, যদি এইরকম ঘটনা তো বেশি হয় না। একটা দুটো ঘটনা যদি হয় তাহলে আমরা মন্ত্রণালয় থেকে 2-3 জনকে একটা কমিটি করে দিয়ে ওখানে পাঠিয়ে দিই। আমরা আবারও আপনার কাছে আসবো। দর্শক, আমরা দুবাইয়ের একজন শ্রমিকের সাথে কথা বলেছি, চলুন তা দেখে আসি। যারা এখানে আছে, যারা কর্মজীবী, যারা শ্রমজীবী, যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আসে, সবার কষ্ট হচ্ছে কি ওই যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপার, যেটা ভিসা অনেক, এটা না বললে নয়, অনেকের এটা আমরা সাফার করতেছি। আমাদের ব্যবসা সামনে দিকটা চালিয়ে যাওয়া কষ্ট হবে যদি না আমাদের ভিসাগুলো যদি না আমরা, এখনও এটা বন্ধ আছে, প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, 4 বছরের উপরে আমরা যতটুকু জানি। তো যারা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসে, লোক পাচ্ছে না, ব্যবসা একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান চাচ্ছে, কিন্তু এটা বন্ধ থাকতে হচ্ছে লোকের জন্য। বাইরের লোক আমাদের কাছে, বাইরের লোক আনিয়ে কাজ করা আমাদের জন্য কষ্ট করে। তো আমাদের দেশের বোধহয় তার ওনার কথা শুনে মনে হলো যে আমাদের দেশ থেকে লোক যাওয়াটা এখন টাফ হয়ে গেছে। হ্যাঁ, অনেক টাফ হয়ে গেছে কর্মসংস্থানের জন্য বাংলাদেশি ওয়ার্কার পাচ্ছে না। এরকম টাফ হওয়ার কথা ছিল না। তো কেন টাফ হয়ে যায় এটা আমরা তাদের কাছ থেকে জেনে নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তবে অনেক সময় দেখা যায় যে বিদেশে গিয়ে আমাদের দুজন মারামারি করে,
নাকে একজন ছুরি মেরে মেরে ফেললো, ইয়ে করলো, এই সমস্ত ঘটনার জন্য অনেক সময় অনেক জায়গায় বন্ধ হয়ে যায়। সুতরাং এইটা বন্ধ হওয়ার পিছনে কারণটা কি আমাদের জানতে হবে। আপনারা সেটা অনুসন্ধান অবশ্যই করবেন। ঠিক আরেকটি বিষয় যে আপনি দায়িত্ব নেবার পর প্রবাসী বাঙালিরা যারা বাইরে আছে সবচেয়ে বড় তাদের কোন কোন সমস্যাগুলোকে আপনারা আইডেন্টিফাই করেছেন যেগুলো আপনারা সমাধানের চেষ্টা করছেন? বিদেশে যারা আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে, এদের আকামা চেঞ্জের একটা বিরাট প্রবলেম আছে। আকামাটা চেঞ্জ করতে পারে না, তার মালিক চেঞ্জ করতে পারে না। এইটা কিন্তু সহজ করে দিছি। এটা অনেকটা এখন আকামা চেঞ্জ করতে পারে এবং প্রথম চাকরি যেখানে করছিল তাকে বাদ দিয়ে 8 জনের চাকরি করতে পারবে। এটা আমরা করে ফেলেছি এবং ওতে আরও সহজ করা যাবে। আস্তে আস্তে তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করার পরেই আমরা সমাধানে যেতে পারবো। অবশ্যই আমরাও চাইবো যে আপনারা দ্রুত বাঙালিদের যারা বাইরে আছেন তাদের সমস্যাগুলো সমাধান করবেন। ঠিক জানতে চাইবো যে এই মধ্যপ্রাচ্য আমরা শুনলাম, তাইওয়ানের কথা শুনলাম, মালয়েশিয়া, জাপান, ঠিক ইউরোপ বা অন্যান্য জায়গাগুলোতে ঠিক একই রকমভাবে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা শ্রম বাজার বাড়ানোর ক্ষেত্রে? আমাদের পরিকল্পনা আছে ইয়েতে জার্মান এবং পার্শ্ববর্তী দেশগুলোতে যারা যাচ্ছে ওদের ওখানে তাদেরকে অ্যাড্রেস করার আমাদের ইয়াতে পরিকল্পনা আছে। এরই মধ্যে আমাদের মন্ত্রণালয়ের সচিব 2-3টা দেশে অলরেডি গেছেন, অ্যাড্রেস করে আসছেন। আর ভবিষ্যতে হয়তো আমি জাপান বা অন্যান্য দেশে যেতে পারি, গেলে পরে তাদের সমস্যাগুলো অ্যাড্রেস করবে এবং তাদের ওই দেশের মন্ত্রী পর্যায়ে বসার চেষ্টা করব। আমরা আবারও আপনার কাছে আসবো। দর্শক, কানাডায় কর্মসংস্থানের জন্য একজন বাংলাদেশি আইনজীবীর সাথে আমরা কথা বলেছি। উনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে একটি প্রশ্ন রেখেছেন, চলুন তা দেখে আসি। আমি ব্যাচেলার ইন ল কমপ্লিট করেছি লাস্ট ইয়ার। 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে লয়ের উপরে। আমি কানাডা অথবা অস্ট্রেলিয়াতে হাই স্কিল ইমিগ্রেশন করতে চাচ্ছি। সো এক্ষেত্রে আমি এখানে যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো, ওখানেও কি আমি সেমভাবে থাকতে পারবো কি না, আর সেকেন্ড থিং ওখানে যাওয়ার পর আমার কি কি সমস্যা হতে পারে, আর এক্ষেত্রে বাংলাদেশি সরকার আমাকে কোনোভাবে হেল্প করতে পারবে কিনা, এটা মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন ছিল। উনি কি অস্ট্রেলিয়া যেতে চান? তো অস্ট্রেলিয়া গেলে অস্ট্রেলিয়া কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। ওখানে যদি কী সমস্যা পড়বে সেটা আমরা তো আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু অস্ট্রেলিয়াতে খুব বেশি সমস্যা পড়ে না। যারা যেতে পারে তারা অস্ট্রেলিয়াতে চাকরি বাকরিও পায়, ভালো রকমের থাকতে পারে। এরা যদি কোনো রকমের সমস্যায় পড়ে আমাদের কাছে আসলে আমরা অ্যাড্রেস করতে পারবো, কোনো অসুবিধা নেই। বিশেষ করে অস্ট্রেলিয়াতে আমি অ্যাড্রেস করতে পারবো। আপনি যখন থেকে দায়িত্ব নিয়েছেন আমরা জেনেছি যে একটা অনেক বড় সফল হয়েছেন। ঠিক আপনার এই পর্যন্ত সবচেয়ে বড় অর্জনগুলো কি, এটি একটু জানতে চাইবো। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা বিদেশে রেকর্ড ভঙ্গ করে বিদেশে অনেক লোক পাঠাতে সক্ষম হয়েছি এবং যাদেরকে পাঠিয়েছি সবচেয়ে সুখের বিষয় যে তারা সবাই চাকরি করছে, সবাই বেতন সব ঠিকমতো পাচ্ছে। এক, দ্বিতীয়ত হলো যে আমাদের স্কিল্ড লোকের যে বেতন আনস্কিল্ড লোকের বেতনের সমান ছিল, দুটাকে আনস্কিল্ড হিসাবে গণ্য করা হতো। আমরা এটা সেগ্রিগেট করে আনস্কিল্ডের বেতন কম, ওটার বেতন বেশি, এগুলো আমরা করে ফেলেছি। সামনের দিনে আর কি স্বপ্ন আছে আপনার? আরে আমার স্বপ্ন হলো আমি যত বেশি পারি লোক বিদেশে পাঠাবো এবং বিদেশের থেকে যে মানিটা আসবে, যে টাকাতে মুদ্রাটা আসবে, এটা এক্সপোর্ট থেকে যাতে বেশি হয়, এক্সপোর্ট থেকে যাতে বেশি হয় এটার দিকে আমার নজর বেশি। এক্সপোর্ট থেকে বেশি, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা পরিকল্পনা আপনার রয়েছে। ঠিক আরেকটি বিষয় বলতে গেলে বলতে হয় যে এই কাজগুলো, এই কর্মকাণ্ডগুলো আপনার মন্ত্রণালয় অলরেডি কাজ শুরু করেছে, তো ঠিক কোনো ধরনের বাধা কি আপনার? না, কোনো বাধা নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফ্রি হ্যান্ড কাজ করতে দিয়েছেন। তিনি বলেছেন যে আপনার পাঠান, আমার সাথে মাঝে মধ্যে ইয়ে করবেন, ইনফর্ম করবেন, আমি ওনাকে ইনফর্ম করে সব কাজগুলো করি, কোনো বাধা নাই। এখানে একটি বিষয় যে আমরা যতটুকু জানি যে প্রবাসীরা বাইরে যারা থাকে এক একটা দেশে এক এক ধরনের সমস্যা ফেস করে। কোনো দেশে হয়তোবা নিরাপত্তা, কোনো দেশে হয়তোবা অন্যান্য দিকে চাকরি না পাওয়া। তো আপনারা যে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেছেন সেই সমস্যাগুলো যদি সম্পর্কে একটু বলেন। সবচেয়ে বেশি সমস্যা হলো যে চাকরি না পাওয়া এবং হাউজিং সমস্যা আছে, থাকা বাসস্থানের সমস্যা আছে। চাকরি না পাওয়ার কোন দেশগুলোতে ক্ষেত্রে বেশি হচ্ছে? চাকরি না পাওয়ার দেশের মধ্যে সবচেয়ে বেশি হলো ফ্রান্সে যারা যাচ্ছে
ইয়ে করে। অস্ট্রেলিয়া তো অনেক আছে, চাকরি পায় নাই। তো ফ্রান্স আর অস্ট্রেলিয়ার কথা যদি আমরা বলি যে চাকরি না পাওয়া, তাহলে কি এখান থেকে সেই ইনফরমেশন বা ওভারঅল নিজেকে দক্ষ না করে কি যাওয়ার কারণে কি এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের? ডিমান্ডের উপরে নজর না দিয়েই চলে গেছে তারা। কত ডিমান্ড হবে, কত চাকরি আছে, চলে গেছে। চাকরি না পাওয়া, আপনি আরেকটা কথা বললেন যে গ্রেহাউন্ড, এছাড়া আর কি কি সমস্যা আপনাদের? খুব বড় ধরনের আর কোনো সমস্যা নাই তাদের। মেইনলি হলো চাকরি না পাওয়ার সমস্যাটা, এবং অনেক দেশে কিন্তু ফ্রি ট্রিটমেন্ট করা হয়, সুতরাং ওষুধপত্রের কোনো সমস্যা খুব বেশি নাই। এদিকে চাকরিটাই বড় সমস্যা এখন। আপনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। প্রবাসীদের উদ্দেশ্যে আমি সবচেয়ে একটি কথা বলতে চাই যে আপনারা যে রেমিটেন্সটা পাঠান এটা বৈধ পথে পাঠান, তাহলে আমার দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব, আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনার অবদানটা আমরা স্বীকৃতি দিয়ে আদায় করতে পারব। তাহলে একটি মানে এই কথার মধ্য দিয়ে একটি প্রশ্ন চলেই আসে যে আমরা রেমিটেন্স কমে যাওয়ার বিষয়টি লক্ষ্য করি, এবং এটার একটা কারণ হিসেবে হুন্ডিকেও চিহ্নিত করা হয়েছে। ঠিক আপনার এই আবেদনের মধ্য দিয়েও আপনাদের দিক থেকে কি কোনো রকম ব্যবস্থা কি আপনারা গ্রহণ করছেন? আমরা সরকারিভাবে অনেক জায়গায় মানে কথাটা উঠেছে, যাতে তারা কেন অবৈধতা পাঠায়, তারা টাকা বেশি পায়, ওই টাকাটা যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে বৈধতা পাঠাতে সাহায্য করবে। সুতরাং ওই টাকাটা, বাড়তি টাকাটা যাতে করে সরকারের পর্যায়ে দেওয়া যায় সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলতে দেখি কি হয়, ভবিষ্যতে বোধহয় হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। প্রবাসীর এবং দেশের দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কাছে কোনো প্রশ্ন থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক প্রবাস জীবন, NTV, BSCC ভবন, 7ম তলা, 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন probasjibon@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।